আপনাদেরকে আমাদের এই বাংলাদেশ পুলিশের ট্রিক্স ভিত্তিক প্রথম অনলাইন পদোন্নতির প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানিয়ে এবং পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে আজকের ক্লাসের সারমর্ম শুরু করতে যাচ্ছি। আপনারা আজকের ক্লাসে 1890 সালের 9 নং রেলওয়ে আইনের 113 এর ক ধারা পর্যন্ত মাত্র 3টি ট্রিক্সে শিখতে পারবেন। এই ক্লাসের বিষয়বস্তু শেখার জন্য সবাই খুব মনোযোগ সহকারে শুরু থেকে শুধু আমার ইনস্ট্রাকশনটা ফলো করেন। আর প্রয়োজনে আপনি খাতা কলম নিয়ে আপনি নোট করতে পারেন এবং পরবর্তীতে আমাদের যেই হোমওয়ার্ক গ্রুপ আছে সেই হোমওয়ার্ক গ্রুপে আপনার হোমওয়ার্ক সাবমিট করবেন। ইভেন আমাদের যেই রেকর্ডিং গ্রুপ আছে সেই রেকর্ডিং গ্রুপের ভিডিও দেখবেন, দেখে আপনি প্রয়োজনে টেনে টেনে দেখে এই ক্লাসের বিষয়বস্তুটা আপনি নোট ডাউন করে হোমওয়ার্কটা সাবমিট করবেন। এইভাবে প্রতিদিনের পড়াটা আপনি প্রতিদিন অন্তত পক্ষে যদি কভার করেন, আমি গ্যারান্টি দিয়ে বলি আপনি সেরাদের তালিকায় থাকবেন। আপনার প্রমোশন সৃষ্টিকর্তার সহায় থাকলে অবশ্যই হয়ে যাবে। আমি বলছিলাম আমাদের যে রেলওয়ে আইনটা আছে, এই রেলওয়ে আইনটা তো 1890 সালের আইন এবং এটা 1890 সালের এই 9 নং আইন হিসেবে অভিহিত হবে। এটা হচ্ছে এক ধারা, আর 2 ধারা বাতিল। 3 ধারায় আমাদের 3টা উপাদান লাগবে। 3-এর 6 ধারা, 3-এর 7 ধারা, 3-এর 15 ধারা। 3-এর 6 ধারায় হচ্ছে রেলপথ প্রশাসন, 3-এর 7 ধারায় হচ্ছে রেলপথ কর্মী, আর 3-এর 15 ধারায় হচ্ছে রেল পাস। রেলপথ প্রশাসন বলতে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ওই রেলপথের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যে কর্মকর্তাদের নিযুক্ত করা হয় তারা হচ্ছে রেলপথ প্রশাসন। আর রেল কর্মী হচ্ছে রেলের কাজে যারা নিয়োজিত, রেলপথের কাজে যারা নিয়োজিত যে সাধারণ কর্মচারী আছে তাদেরকে রেলপথ কর্মী হিসেবে বা রেলের কর্মী হিসেবে গণ্য করা হয়। 3-এর 7 আর 3-এর 15 হচ্ছে রেল পাস। এই রেল পাস হচ্ছে রেলপথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে অনুমতিপত্র, যে অনুমতিপত্রের বলে বিনা টিকেটে রেল ভ্রমণ করা যায়, এই অনুমতিপত্রকে রেল পাস বলা হয়। তাহলে আমি আবার সেই প্রথম থেকে কিচ্ছা কাহিনী শুরু করতে হবে। সবাই আবার একটু মনোযোগ দিয়ে শুনেন, কিচ্ছু করার নাই, নেটের প্রবলেম ছিল। আমরা আলোচনা করতেছিলাম হচ্ছে রেলওয়ে আইন হচ্ছে 1890 সালের 9 নং আইন, আর এটা 1890 সালের 9 নং আইন হিসেবে অভিহিত হবে রেলওয়ে আইন। এই আইনে 147টা ধারা আছে। এই আইনের কোনো অধ্যায় নাই। এই 147টা ধারার মধ্যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে 113 এর ক ধারা পর্যন্ত। এই 113 এর ক ধারার যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে সেইগুলো বাছাই করে আমরা আজকে 3টা ট্রিক্সের মাধ্যমে আয়ত্ত করব। এর মধ্যে আমরা প্রথম ট্রিক্সটা অলরেডি বোর্ডে লিখে উপস্থাপন করে ফেলেছি। আমরা প্রথম ট্রিক্স আমরা বলছি যে এই সংজ্ঞাগত বিষয়টা হচ্ছে ট্রিক্সের মাধ্যমে প্রথম আমরা শিখব। সংজ্ঞাগত বিষয়টা হচ্ছে 3-এর 6 হচ্ছে রেলপথ প্রশাসন, 3-এর 7 হচ্ছে রেলপথের কর্মী বা রেলের কর্মী, আর 3-এর 15 হচ্ছে আমাদের ওই রেল পাস। আর রেলপথের প্রশাসন বলতে আমরা বুঝিয়েছি এই সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যেই কর্মকর্তা আছে রেলপথের, এই সকল কর্মকর্তা যারা প্রশাসনিক কার্য সম্পাদন করে থাকবে তাদেরকে রেলপথের প্রশাসন হিসেবে বলা হবে বা গণ্য করা হবে। এটা হচ্ছে 3-এর 6 ধারা। এটা একবারে নিজের ভাষা, বইয়ের মধ্যে আর পেঁচায় পুচায় লিখছে। ওইখানে রেলের ম্যানেজারের কথাও আছে, ম্যানেজারও তো সেই এটার মধ্যেই নিযুক্ত আছে। আর সরকারের কথাও বলছি। তাই আমি যেই কথাগুলো বলছি রেলের রেলের ম্যানেজার এবং সরকার দুইটা বিষয় চলে আসছে। এই ভাষাটা আপনার পরীক্ষার হলে আপনি লিখবেন আমি যেভাবে বলছি, নিজের মতো করে গুছিয়ে। এই রেলপথ প্রশাসন সম্পর্কে আসলে হুবহু বই দেখে লেখার দরকার নাই, এই নিজের সেন্স অ্যাপ্লাই করে লিখবেন। যারা বের করতে পারছেন এই 3-এর 6 ধারাটা আপনি পেন্সিল দিয়ে দাগ দিয়ে ফেলেন, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট একটা সেকশন। তারপরে হচ্ছে 1-এর 7 ধারা, সরি 3-এর 7 ধারা। 3-এর 7 ধারা হচ্ছে রেলের কর্মী বা রেলপথের কর্মী। এটা সাধারণ যে কর্মচারী রেলের জন্য এবং রেলপথে কাজ করে থাকে তাদেরকে রেলওয়ে কর্মী বা রেলপথের কর্মচারী হিসেবে গণ্য করা হবে। এটা 3-এর 7 ধারা। পেন্সিল দিয়ে আন্ডারলাইন করলে পরীক্ষার সময় আবার ধরবে নাকি স্যার ওই বই নিয়ে গেলে? কোনটা? ওই যে পেন্সিল দিয়ে ওই যে 3-এর 6, 3-এর 7, 3-এর 15 এটা যদি আন্ডারলাইন করে রাখি ধরবেই তো। আর যখন অনেক হার্ড করবে তখন এগুলাই ধরবে। তোমার এই জন্য পেন্সিল দিতে বলছি, পরে তুমি ইয়া করে ফেলবা, রাবার দিয়ে মুছে ফেলবা, এই জন্য আপাতত পেন্সিল ইউজ করো। হ্যাঁ।
ঠিক আছে? পরীক্ষার জন্য আলাদা একটা বই কিনে রাখো, পরীক্ষার এর জন্য এই আলাদা বই এই থাকতে যদি হয়। পুরনো বই থাকে, তুমি পুরনো বই দিয়া এখন ওই আবার যখন আমি ওই 3 মাস আগে যে মূল ভিত্তিক যে প্রশ্ন ভিত্তিক এবং ব্যাখ্যামূলক আলোচনা করবো, যেমন এখনই শুরু করছি, তখন আমি বলে দিব যে সবুজ মার্কের কালি দিয়া তুমি এটা বাসায় নিজের জন্য মূল বই একটা পুরনো সবুজ মার্কের কালি দিয়া তুমি এই শুধুমাত্র সীমিত সেকশনগুলো আইডেন্টিফাই করবা, মার্ক করবা, যেটি আমার চোখ মাস্ট বি চোখ বুলায় যেতে হবে। আর হলুদ মার্ক দিয়া হচ্ছে কম একটু কম গুরুত্ব, মানে সবুজ হলুদ, হলুদ হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ, আর এই রেড মার্ক হচ্ছে একবারে কম গুরুত্বপূর্ণ। এইভাবে 3টা কালি, তুমি 3 রকমের কালি পছন্দ করতে পারো করে, এটা পরবর্তীতে আবার আমি বুঝাই দিব। এটা আমার এর আগের বছরের স্টুডেন্টদের আমি এই জিনিসটা ট্রিক্সটা শিখাইছি শেষ 3 মাসে, তোমাদেরও এটা শিখাবো, এটা নিয়ে প্যারা নাই। তাহলে আমি যে জায়গায় আলোচনা করতেছিলাম, এই রেলপথের যে সংজ্ঞাগুলো, রেল পাসের সংজ্ঞাটা হচ্ছে ওই রেলপথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে অনুমতিপত্র, যেই অনুমতিপত্রের বলে বিনা টিকিটে ভ্রমণ করা যায়, সেই অনুমতিপত্রকে রেল পাস বলা হয়। এটা হচ্ছে একবারে নিজের ভাষা। তাহলে এই 3টা বিষয় আমাদের সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 3টা বিষয় ক্লিয়ার হলে আরেকটা আমি ইনফরমেশন দিই, এটা সবাই মনোযোগ দিয়ে নেবেন এখন। এই 3 ধারায় তো আপনার রেলওয়ে আইনের 3 ধারায় সংজ্ঞা পাইছেন, তাই না? রেলওয়ে আইনের 3 ধারায় সংজ্ঞা পাইছেন। আমরা যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা দিব, এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষার আরেকটা আইনে 3 ধারায় সংজ্ঞা আছে। সেই আইনটার নাম কি, কে বলতে পারবেন? সাক্ষ্য আইন স্যার। ভেরি গুড। তাহলে আমাদের এই 3 ধারায় সংজ্ঞা আছে আরেকটা আইনে, সেটা হচ্ছে সাক্ষ্য আইন। ওকে, সাক্ষ্য আইন। তাহলে আমরা 3 ধারায় সংজ্ঞা পাইলাম, রেলওয়ে আইনে আর হচ্ছে সাক্ষ্য আইনে। এটা আজকে ট্রিক্সের মাধ্যমে শিখেন। আবার তাইলে এক ধারায় কোন কোন আইনে আছে? এক ধারায় আছে পুলিশ আইনে, আর পিআরবি স্যার। পুলিশ আইন ও পিআরবিতে। আচ্ছা, এটা হচ্ছে এক ধারাতে আছে। আর আমাদের 4 ধারাতে কি আছে? কি অস্ত্র আইনে, অস্ত্র আর সিআরপিসি স্যার। অস্ত্র আইন ও সিআরপিসি। ভেরি গুড। এটা হচ্ছে 4 ধারাতে আছে আমাদের। 4 ধারা আর 4-এর 1, 4-এর 1 হচ্ছে সিআরপিসি। তাহলে এই যে আইডিয়াটা আপনাদের দিলাম, এই আইডিয়াটা মাস্টার আইডিয়া। ঠিক আছে? সাক্ষ্য আইন 3 ধারা, রেলওয়ে আইনের সংজ্ঞা টিকা পার্থক্য যা আসবে 3 ধারা, সাক্ষ্য আইন সংজ্ঞা টিকা পার্থক্য 3 ধারা, পুলিশ আইনের হচ্ছে আমাদের 1 ধারা থেকে সংজ্ঞাগুলা, পিআরবি থেকে এক বিধিতে সংজ্ঞা, আর অস্ত্র আইন আর সিআরপিসি হচ্ছে 4 ধারায় সংজ্ঞা। আর একটা নোট নিতে পারেন, স্পেশাল নোট, অন্য সকল আইনে, অন্য সকল আইনে হচ্ছে 2 ধারায় সংজ্ঞা। তাইলে আমাদের এই ট্রিক্স ফলো করলে আমাদের সংজ্ঞা টিকা পার্থক্যগত যে বিষয়গুলো আসবে, এই ট্রিক্সের মাধ্যমে আমরা সবাই ক্লিয়ার করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি আপনাদের সবাইকে? এরপরে এই কথাগুলো আমি অধিকাংশ জায়গায় দেখবেন আমি বলবো, আবার একটু গভীরের বিষয় আছে। ধরেন সমর্থনমূলক সাক্ষ্য কাকে বলে, সাক্ষ্য আইন থেকে যখন আসবে, এই সমর্থনমূলক সাক্ষ্য তো 3 ধারার মধ্যে নাই, তবে 3 ধারার বিষয়টা এখানে আলোচনা করতে পারবেন। তো ওইটার একটু যখন আমি গভীরে যাব তখন ওই বিষয়টা বুঝাবো। কিন্তু আপাতত এই যে স্টেপটা, এই ট্রিক্সটা, এটা 1 নাম্বার ট্রিক্সের আলোচনা আপনাদের আজকে। এই 1 নাম্বার ট্রিক্সটা সবাই শিখা রাখেন। এবং আপনি এই ভিডিওটা যখন দেখবেন ক্লাসের, এই ভিডিওটা দেখে আপনি নোট করবেন, ঠিক সেম প্রসেস আমি যেভাবে বুঝাচ্ছি এইভাবে বুঝে বুঝে আমার কথাগুলো নোট করবেন, তাহলে ব্রেনে থাকবে। তাহলে প্রশ্ন যেভাবে আসুক প্রশ্নের সেন্সগুলো আপনি ধরতে পারবেন। তাহলে আমি মনে হয় আপনাদের এই 1 নাম্বার যে ট্রিক্সটা, এই ট্রিকটা সবাইকে আমি বুঝাইতে সক্ষম হইছি। যারা নতুন স্টুডেন্ট আছেন, ঠিক আছে, সবাই সবাই না, যারা নতুন স্টুডেন্ট আছেন তারা বুঝছেন কিনা, তারা একটু রেসপন্স করেন, আমি দেখতে চাই তারা বুঝছেন কিনা। নতুন স্টুডেন্ট বুঝেন নাই যে বিষয়টা বুঝাইছি, 1 নাম্বার ট্রিকের বিষয় শেষ, আমরা 2 নাম্বার ট্রিকে প্রবেশ করব। তাহলে 1 নাম্বার ট্রিকে মূলত আমরা শিখছি ভাই কি, আহামরি কিছু শিখি নাই, কঠিন কিছু না, সহজভাবে শিখছি যে রেল রেলপথ প্রশাসন, তারপরে রেলপথ কর্মী, আর হচ্ছে রেল পাস, এই 3টা বিষয় 3-এর 6, 3-এর 7 আর 3-এর 15 ধারায় আছে। এই 3টা বিষয় শিখছি এবং এর সাথে শিখছি যে আরেকটা আইনে এই 3 ধারায় সংজ্ঞা আছে,
রেলওয়ে আইনে যেমন 3 ধারায় সংজ্ঞা, সাক্ষ্য আইনেও 3 ধারায় সংজ্ঞা আছে, এটা শিখছি। আর এক ধারায় কি কোন কোন আইনে আছে, আর হচ্ছে 3 ধারায় 4 ধারায় কোন কোন আইনে আছে, আর সবশেষে অন্যান্য সকল আইনে হচ্ছে 2 ধারায়। এইটাই আমি শিখাইছি, বুঝা গেল? আচ্ছা, আমাদের হোমওয়ার্ক গ্রুপে একটু লেখা দেন যে আমাদের খুব মানে বলিষ্ঠ কণ্ঠে বলতে পারবো আমাদের এই 2 নাম্বার ট্রিকটা মূলত হচ্ছে সাধারণ নির্দেশাবলী 47 ধারায় সাদিয়া শুরু। আর এই সাধারণ নির্দেশাবলী আমাদের মূলত সাধারণ পাবলিকদের ক্ষেত্রে বোঝানো হয়েছে। এই সাধারণ নির্দেশাবলীর মধ্যে পুরুষ অন্তর্ভুক্ত আছে, মহিলা অন্তর্ভুক্ত আছে। মহিলাদের শুধুমাত্র কামরা সম্পর্কিত বিষয়টা আছে, মানে কামরা থাকতে হইব একটা, এটার কথা বলা হয়েছে এই সাধারণ নির্দেশাবলীর মধ্যে। এটা আপনি সাধারণ পাবলিক হিসেবে জানবেন। আর বলা হয়েছে এই সাধারণ নির্দেশের মধ্যে বদিয়া 2টা বিষয় বলছিলাম, বেওয়ারিশ সম্পত্তি, আর বদিয়া হচ্ছে বিপজ্জনক মালপত্র এই ট্রেনের মধ্যে, এই বিষয়টা বলছিলাম, মানে পুরো বিষয়টাকে। আর 47 ধারার যে সাধারণ নির্দেশাবলী, প্রথম বলছিলাম আপনাকে ট্রেন চিন্তা করবেন। ট্রেন চিন্তা করলে ট্রেনটা চলতে হলে কি লাগবে? ইঞ্জিন লাগবে। এরপরে কি লাগবে? বগি লাগবে। এরপরে ট্রেনটা ছেড়ে দিলে এটার গতি বাড়বে। এরপরে ট্রেনের যাত্রী লাগবে, যাত্রী থাকলেই তো ছাড়বে। যাত্রীদের মালামাল লাগবে। তারপরে ট্রেনের মধ্যে আর কি কি বিষয় লাগবে ভাই? ট্রেনের মধ্যে ট্রেনের কর্মচারীদের নিয়োজিত থাকা লাগবে, তাদের কাজে নিয়োজিত থাকা লাগবে। ট্রেনের ড্রাইভাররাও লাগবে, তাহলে তারা সবাই এই ট্রেনের কর্মচারী, ঠিক কিনা? তাহলে আমি মনে হয় এই সাধারণ নির্দেশাবলীর বিষয়টা বা মূল ফ্যাক্ট যেটা আমাদের 2 নাম্বার যে ট্রিক্স, এই 2 নাম্বার ট্রিক্স এর আমি সুপরিকল্পিত ভাবে আপনাদের সাথে আমি মনে এন্ট্রি নিতে পারছি। এটা 47 থেকে 83 ধারার আলোচনা। সাধারণ পাবলিকের ক্ষেত্রে যে সাধারণ নির্দেশাবলীগুলো আছে, বদিয়া 2টা বেওয়ারিশ সম্পত্তি, বদিয়া আরেকটা হচ্ছে বিপজ্জনক মালপত্র, আর হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মহিলার যে কামরার বিষয়টা আছে। আর ওই যে সাধারণ নির্দেশাবলীর ভিতরে যাই আবার আপনার ট্রেন দিয়ে কল্পনা করে আপনাদের যে এলিমেন্টস গুলো বুঝাইছি, সাধারণ নির্দেশাবলীর যে এলিমেন্টস, সেই এলিমেন্টসটা। তো এই পর্যন্ত আমার মনে হয় ক্লাসের বিষয়বস্তু কারো কোনো ডাউট নেই। সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন না ভাই? আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা এই 2 নাম্বার ট্রিক্সটা খুব চমৎকার ভাবে সুকৌশলে শিখতে সক্ষম হয়েছেন। 2 নাম্বার ট্রিক্সটা একটু বোর্ডে উপস্থাপন করি, তাহলে আপনাদের জন্য খুবই বোধগম্য হবে। 2 নাম্বার ট্রিক্সটা আমি বলছি আপনাদেরকে যে এটা হচ্ছে মূলত সাধারণ নির্দেশাবলী বেস করে আমাদের 2 নাম্বার ট্রিক্সটা প্রতিষ্ঠিত। ট্রিক নাম্বার 2, এই 2 নাম্বার ট্রিকটা আমি বলছি কি ভাই? সাধারণ নির্দেশাবলী, সাধারণ নির্দেশাবলী, ঠিক আছে? এখন এই সাধারণ নির্দেশাবলী আমি বলছি বদিয়া হচ্ছে 2টি, আর হচ্ছে মহিলা কামরা নিয়ে একটা, মহিলা শব্দ দিয়ে একটা, মহিলার কামরা, সেটা বুঝালেন। তাহলে এই সাধারণ নির্দেশাবলী আমি যদি বলি 47 ধারায় সাদিয়া শুরু, সাধারণ নির্দেশাবলীও হচ্ছে সাধারণ নির্দেশাবলীও হচ্ছে নির্দেশাবলী 47 ধারায়। তারপরে 47-এর পরে আমি বলছি ওই বদিয়া 2টা, এক বদিয়া হচ্ছে বেওয়ারিশ সম্পত্তি, বেওয়ারিশ সম্পত্তি। আরেক বদিয়া আমি বলছি বিপজ্জনক, বিপজ্জনক, বিপজ্জনক মালপত্র। ওকে, তাহলে 47, 56, 64। আরেকটা আমরা বলছি স্যার মহিলাদের বিপজ্জনক মালপত্র তো স্যার 59 বলছিলেন। কামরা, মুট করেন, মহিলাদের কামরা। ওকে, তাহলে আমরা এই সাধারণ নির্দেশাবলী হচ্ছে 47 ধারা, এই সাধারণ নির্দেশাবলীকে আমরা কিন্তু জাস্ট একটা ট্রেন কল্পনা করতে বলছিলাম। ট্রেন, ধরেন একটা ট্রেন, এটা এই ট্রেন একটা কল্পনা করছেন, মানে এই ট্রেনটাকে যদি আপনি সচল করতে চান, সর্বপ্রথম কি লাগবে? ট্রেনের ইঞ্জিনটা লাগবে। ধরেন এটা ইঞ্জিন, আমি তো আর্ট ভালো পারি না, ট্রেনের ইঞ্জিন লাগবে। ইঞ্জিনের পরে কি? বগি লাগবে। এই যে এগুলা বগি, এগুলা বগি,
তাহলে এতগুলা বগি লাগছে, বগির মধ্যে আবার কি লাগবে, যাত্রী লাগবে। আবার যাত্রী থাকলে যাত্রীদের মালামালও থাকবে। আবার এই যাত্রীদের মধ্যে ভালো যাত্রী খারাপ যাত্রীও থাকবে, যারা অবৈধ মালামাল নিয়ে ভিতরে ঢুকবে। আবার কিছু যাত্রী থাকবে সংক্রামক রোগে আক্রান্ত যাত্রীও থাকতে পারে। আচ্ছা, তারপরে এখানে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য রেল রেলপথ কর্তৃপক্ষ কর্তৃক তাদের যে কর্মচারী আছে, তাদের এই কর্মীরা ওইটার ভিতরে থাকবে, ঠিক কিনা, নিয়োজিত থাকবে। এই সকল বিষয় মানে এটার এই রেলপথের সাথে সম্পৃক্ত বিষয়গুলোর সাথে, এই উপাদানগুলোর সাথে, আবার রেলের গতির কথা বলছি, রেলের গতির বিষয়টা সাধারণ নির্দেশাবলীর সাথে অন্তর্ভুক্ত। রেলটা যখন ছেড়ে দিবে, তাহলে এই রেলপথের বিষয়বস্তুগুলা এই 47 ধারার সাধারণ নির্দেশাবলীতে অন্তর্ভুক্ত আছে। তাহলে এই সাধারণ নির্দেশাবলী মনে করার জন্য আপনার শুধুমাত্র এই রেল চিন্তা করলেই আপনার হচ্ছে না, ট্রেনটা চিন্তা করলেই তো হচ্ছে। ট্রেনের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে এটা চিন্তা করলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, ফাইন। বিপজ্জনক মালামাল তো স্যার 59। হ্যাঁ, 59 স্যার, ওই যে 64 না তো 59 বিপজ্জনক মালামাল না স্যার? ও সরি 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 56 59। তারপরে মহিলাদের কামরা কি বলছিলাম? জি স্যার 64। বুঝি নাই। 64 স্যার। 64। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে ইম্পর্টেন্ট সেকশন গুলা 47, 56, 59, 69। 64। তো এই পর্যন্ত আমাদের কি সবগুলা ক্লিয়ার না ভাই? 2 নম্বর ট্রিক্সের বিষয়গুলো বুঝছেন না? তাহলে 2 নম্বর ট্রিক্সটাই মূলত হচ্ছে সাধারণ নির্দেশাবলীকে কেন্দ্র করে। এই সাধারণ নির্দেশাবলী আবার ব দিয়া 2টা, মহিলা দিয়ে হচ্ছে একটা। মহিলাদের কামরার কথা বিপজ্জনক মালামাল দিয়ে বলছি না তো। আবার ওই যে 56 দিয়েও বলছি না। 56 হচ্ছে বেওয়ারি সম্পত্তির এখানে বোঝানো হয়েছে। ধরেন রেলপথে বা রেলের মধ্যে যদি কোনো বেওয়ারি সম্পত্তি পাওয়া যায়, মালিকবিহীন সম্পত্তি, সেই সম্পত্তিটা স্যার কিভাবে নিষ্পত্তি করা হবে, সেই সম্পত্তিটা মালিক কিভাবে খুঁজে বের করা হবে, মালিক খুঁজে না পাওয়া গেলে সেই সম্পত্তিটা সরকারি ভাবে কিভাবে নিষ্পত্তি করা হবে, এই সম্পর্কিত বিধান হচ্ছে বেওয়ারি সম্পত্তির আলোচনা। আর বিপজ্জনক মালপত্র, যদি কোনো যাত্রী বিপজ্জনক কোনো মালপত্র বা অপরাধমূলক কাজে নিয়োজিত কোনো মালপত্র নিয়ে বহন করা যাবে না বলছে এখানে। আর এটা শাস্তি আছে ওইদিকে, পরে যাব শাস্তি। তারপরে এই 3 নাম্বার ট্রিক্সের শাস্তি। আর 69 ধারার বিষয় হচ্ছে এই যে কামরা, স্যার, এটা মহিলাদের কামরা 69 না স্যার, এটা 1890 সালের। 64 স্যার স্যার। 64 স্যার, হ্যাঁ, 64 স্যার, 64। 64 স্যার, 69 না বুঝি স্যার, নাই। 69 দিছে স্যার, 64 64 হবে, হবে হ্যাঁ বলেন 64 হবে স্যার, স্যার, এটা 64। 64 হবে। কোনটা, এই যে আমাদের। ওই যে মহিলাদের কামরা। জি স্যার, আচ্ছা, জি স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আসলে আমিও মানে যখন পড়ানোর ইয়েতে থাকি, এই মূল বইটা সবাই সাথে রাখবেন। যদি কোনোটা একটু হালকা মিসিং হয় সাথে টাচ দিবেন, তাহলে সবার সুবিধা হবে। তাহলে এই যে এই 64 ধারায় হচ্ছে মহিলাদের কামরার বিষয়টা। তাহলে আমরা এই মহিলাদের কামরা সম্পর্কে কি বুঝতে পারছি? 1890 সালের রেলওয়ে আইন, এর পরের বছর হচ্ছে 1891 সালের 1 জানুয়ারিতে একটা আদেশ জারি হয়েছে, একটা বিধান হয়েছে যে কমপক্ষে নিম্ন শ্রেণীতে হইলেও মহিলাদের একটা এই রেলপথে কামরা থাকতে হবে। এটা হচ্ছে মহিলাদের যে আলাদা একটা কামরা থাকতে হবে, এটা হচ্ছে 64 ধারার বিধান। তাহলে এই বিধানগুলা আমার সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের জানা প্রয়োজন। তাহলে আমরা 2 নাম্বার ট্রিক্সের যেই এন্ট্রি লেভেলের যেই বিধানগুলা, এগুলো হচ্ছে হিট বিধান। এই বিধানগুলা সুকৌশলে সবাই শিখতে পারছি না, বুঝতে পারছি না। বুঝাটা হচ্ছে খুবই জরুরি। আপনি যদি বুঝেন, পুস্তক সহ পরীক্ষায় ফাটাফাটি রেজাল্ট করতে পারবেন, নিজের ভাষা দিয়ে মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবেন। আর আমার এই কথাগুলা বারবার আমি বলি, আমার এই কথাগুলা শুনবেন, ভিডিও রেকর্ডটা শুনবেন, লিখবেন, শুনবেন, লিখবেন, মূল বইটা সাথে নেবেন। এই কাজগুলো আপনি করবেন। তাহলে আমি কি বক্তব্য দিচ্ছি, কোনো বক্তব্য কোনো ত্রুটি বিচ্যুতি হচ্ছে কিনা সেটাও আপনি ফিল করতে পারবেন। যেমন আমার অনেক অনাকাঙ্ক্ষিত একটা ভুল হয়েছিল একটু আগে, আপনারা আমাকে শুধরে দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, অলরেডি কিন্তু এই 2 নাম্বার ট্রিক্সের প্রথম যে অংশ, প্রথম যে পার্টটা, এটা শেষ করছি। এখন দ্বিতীয় অংশ, এটা আমরা দ্বিতীয় অংশ হিসেবে নিতে পারি, তাহলে আমাদের পড়ার সুবিধার্থে সহজ হবে। এই দ্বিতীয় অংশে আমরা 65, 66, 68, 69, 71, 83 এই কয়টা ধারা নিছি, 1 2 3 4 5 6, এই 6টা ধারা নিছি। এখন এই 6টা ধারাকে আমরা একটু বিশ্লেষণ করি। 65 ধারা,
সর্বপ্রথম আমরা যদি 65 ধারা যদি বলি, 65 ধারায় কি বলছি বলেন তো, বলেন। স্যার ওই যে সময় সময় দেখার জন্য হ্যাঁ, মানে অর্থাৎ টিকিটের আমরা একটা, এটা কখন আমি গাড়ি বুঝাতে ছাড়বে। আসি সেন্সটা। ধরেন আমরা একটা নতুন জায়গায় আছি, এই জন্য আমি ওই জায়গা থেকে অন্য একটা জায়গায় যাব, আমি রেলপথে ভ্রমণ করতে যাচ্ছি। তাহলে ওই রেলপথের ভ্রমণ করতে হলে আমি আমি পার্শ্ববর্তী যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনে যাব। সেই রেল স্টেশনে কোন ট্রেন কোন সময় আসবে যাবে এবং ভাড়ার চার্ট এইগুলা ওই স্টেশনে উল্লেখ থাকতে হবে। এটা হচ্ছে বিধান, প্রথম বিধান। যাত্রী হিসেবে এই ইনফরমেশনটা আমার জানা জরুরি 65 ধারায়। 66 ধারায় হচ্ছে আমি যে যাব তাহলে অবশ্যই আমার ভাড়ার বিনিময়ে টিকিট কিনতে হবে, ভাড়ার বিনিময়ে টিকিট ক্রয়। এটা হচ্ছে 66 ধারার বিধান। তারপরে আপনার আপনি যে এই রেল পাস আর হচ্ছে টিকিট ব্যতীত রেল পাস বা টিকিট ব্যতীত আপনি ট্রেনে কি প্রবেশ করতে পারবেন না। ব্যতীত প্রবেশ নিষেধ। আর 69 ধারায় কি বলছে, এখানে রেল পাস আর টিকিট ব্যতীত আমরা বললাম রেল পাস অবলিক টিকিট ব্যতীত। আচ্ছা, 69 ধারায় আমাদের কি বলছে বলেন। টিকিটটা স্যার প্রদর্শন করতে হবে যখন হ্যাঁ ওই হ্যাঁ, যে প্রদর্শন। তাহলে টিকিট ব্যতীত ইয়া করতে হবে। এখন আপনি ওই এই টিকিটটা কি প্রদর্শন করবেন, প্রদর্শন ও ফেরত, আপনার ভ্রমণ শেষে ফেরত দিবেন। তাহলে 69 ধারা হচ্ছে টিকিটটা প্রদর্শন করতে হবে ট্রেনে ভ্রমণ করার সময় এবং ফেরত দিতে হবে। 71 বলছে যে ছোঁয়াচে বা সংক্রামক রোগ হইলে করণীয়। ছোঁয়াচে বা সংক্রামক রোগ হইলে করণীয়, সংক্রামক রোগের ক্ষেত্রে। আর 83 হচ্ছে দুর্ঘটনার সংবাদটা জানাইতে হবে, এটাই বলছে দুর্ঘটনার সংবাদ। এই তাহলে আমাদের মনে হয় যে 2 নাম্বার যে ট্রিক্সটা, এই 2 নাম্বার ট্রিক্সের বিষয়বস্তু একবারে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক কিনা? আমাদের 65, 66, 68, 69, 71-এর 1, 2 আর 73। 71-এর 1, 2 এর মধ্যে একটু ভাঙাই দেই। 71-এর 1-এ হচ্ছে আপনার নরমালি যদি কোনো যাত্রী ছোঁয়াচে বা সংক্রামক রোগে আক্রান্তকারী হয়, তাহলে সেই যাত্রীকে রেলপথের কর্তৃপক্ষ কর্তৃক তাকে মানে ভ্রমণের অস্বীকৃতি জ্ঞাপন করতে পারে। তবে যদি ওই তাদের যদি আলাদা পৃথকভাবে রাখার ব্যবস্থা থাকে, সেক্ষেত্রে ওই ছোঁয়াচে বা সংক্রামক রোগীও রেলপথে যাত্রী হিসেবে ভ্রমণ করতে পারবে। এটা হচ্ছে 71-এর 1, 2 এর যে বিধান। আর দুর্ঘটনার সংবাদ হচ্ছে রেলপথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে দুর্ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে বিলম্ব না করে এই রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করতে হবে। এটা হচ্ছে রেলওয়ে কর্মচারী যারা আছে তাদের কাজ। তবে এটা আপনি জানা নিলেন এবং আপনি তাৎক্ষণিক সচেতন নাগরিক হিসেবে তাদেরকেও বলতে পারবেন যে আপনারা তো কর্তৃপক্ষকে দ্রুত জানান তারা ব্যবস্থা নেওয়ার জন্য। এটা আপনার এই জন্য এই সেকশনগুলো আমাদের খুবই ম্যান্ডেটরি, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 65, 66, 68, 69, 71-এর 1, 2, 83, 65, 66, 68, 69, 71-এর 1, 2, 83, এই যে 6টা ধারার আলোচনা করলাম, এই ধারার বিষয়বস্তুগুলো আপনি যদি এই মানে মূল বইয়ে যদি প্রথম আপনি এখন বুঝা যদি থাকেন, মূল বইটা যে মার্ক করে রাখছেন, যখন এখান থেকে প্রশ্ন সেট আপ হবে আপনি খুব সহজভাবে ধরতে পারবেন না এবং নিজের ভাষায় লিখতে পারবেন না। অবশ্যই পারবেন, হ্যাঁ, অবশ্যই নিজের ভাষায় পারবেন। এটার জন্য আপনার করণীয় হচ্ছে আমার এই ভিডিও রেকর্ডগুলো এডিট করে তো আমি দেই, আবার শুনবেন, শুনে লিখবেন, নিজের ভাষাগত জ্ঞানটা বৃদ্ধি পাবে। পরীক্ষার হলে গিয়ে কিন্তু তখন লিখতে পারবেন। আর এখন যদি না লেখেন তখন দেখবেন যে সব পারেন কিন্তু লিখতে পারবেন না, এরকমটা হবে। এই জন্য আমি বারবার বলি লিখবেন লিখবেন লিখবেন। আচ্ছা, তাহলে আমাদের 2 নাম্বার ট্রিক্সটাও শেষ, আমি মুছে দিলাম। এখন আমাদের আলোচনা হচ্ছে 3 নাম্বার ট্রিক্স। 3 নাম্বার ট্রিক্সটা আমরা একটু আপনাদের ব্রেনে হালকা করে ঢুকিয়ে দিই। 3 নাম্বার ট্রিক্সে অল্প কয়েকটা ধারা নিয়ে আমরা আলোচনা করব।
আমাদের 83 পদের কর্মচারী কর্মচারী রেলপথের কর্মচারী কর্তৃক যে শাস্তি 100 ধারায় হচ্ছে মাতাল হয়ে কর্তব্য পালন করার শাস্তি 100 ধারায় মাতাল 100, আর 101 ধারায় হচ্ছে আপনার একটা হচ্ছে মাতাল হয়ে রেলে কর্তব্য পালন করার শাস্তি, আর 101 ধারায় হচ্ছে বেপরোয়া ভাবে বেপরোয়া 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 ভাবে বা গাফিলতিপূর্ণ ভাবে বেপরোয়া ভাবে বা গাফিলতিপূর্ণ ভাবে যদি আপনি কি করেন কাজে অবহেলা করেন, তখন আপনার এই অবহেলাজনিত কারণে কোনো যাত্রীর জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে আপনার শাস্তি 101, বা বিপন্ন হলে 101 ধারায় শাস্তি। আর 102 ধারায় অধিক সংখ্যক যাত্রী নেওয়ার শাস্তি এই রেলপথের কর্মচারী কর্তৃক। তাহলে রেলপথের কর্মচারী কর্তৃক মাতাল হয়ে কর্তব্য পালনের শাস্তি, বেপরোয়া ভাবে গাফিলতিপূর্ণ ভাবে দায়িত্ব পালন করলে কোনো যাত্রীর জীবন বিপন্ন হইলে 101 ধারায় শাস্তি, অধিক যাত্রী নিলে 102 ধারায় শাস্তি। তাহলে এটা হচ্ছে রেলপথের কর্মচারী কর্তৃক শাস্তি 100, 101, 102। এই পর্যন্ত তো আপনারা ক্লিয়ার ভাবে বুঝছেন, তাই না? আমি মুছে ফেললাম। তাহলে আমাদের রেলপথের কর্মচারী দিয়া শেষ। এখন আমরা ওই যাত্রী কর্তৃক যে কৃত অপরাধ যদি করি, 106 ধারা হচ্ছে মিথ্যা বিবরণ, এই কিওয়ার্ডটা নিতে পারি 106 ধারায়। আর 110 ধারায় আমরা নিতে পারি হচ্ছে ধূমপানের কথাটা। অনুমতি ব্যতীত, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যদি ধূমপান করে কেউ গাড়িতে, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 110 ধারায়। আর 113 ধারায় আমরা কি নিয়েছিলাম? 113 ক হচ্ছে যেই শ্রেণী আচ্ছা, যেই শ্রেণীর টিকিট কাটছে সেই শ্রেণীর টিকিট দিয়া যদি না যায়, তাহলে সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়েও দিতে পারবে। এটা হচ্ছে 113 ক। তারপরে এই 106 হচ্ছে কোন যাত্রী যদি তার মালামালের মিথ্যা বিবরণের দাখিল করে, তাহলে তার শাস্তি হচ্ছে 106 ধারায়। আর 110 ধারায় কোনো যাত্রী যদি অনুমতি না নিয়ে গাড়িতে বা কোনো কামরায় যদি ধূমপান করে, তাহলে তার শাস্তি। আর 107 ধারায় কি বলেন তো? 107, 112, 113। স্যার 107 ধারা হইলে 59 ধারার শাস্তি, ওই যে 59 ধারায় বিপজ্জনক। আমরা কি বলছিলাম বলেন? স্যার ওই যে বিপজ্জনক মালামাল বহন করার রাইট। শাস্তি। 59 ধারার বিধান লঙ্ঘন করার শাস্তি। 59 ধারার বিধান লঙ্ঘন করার শাস্তি। তাহলে 59 ধারার বিধান লঙ্ঘন করার শাস্তি হচ্ছে বিপজ্জনক মালামাল বহন করার শাস্তি। আর ধূমপানের ক্ষেত্রে 110 ধারা। আর 112 কি বলছি বলেন? 112 ধারা হলে স্যার 68 ধারার বিধান লঙ্ঘন করার শাস্তি, মানে প্রতারণামূলক ভাবে টিকিট বা পাস ব্যতীত ভ্রমণ করার শাস্তি। 68 ধারার বিধান প্রতারণামূলক ভাবে টিকিট বা পাস ব্যতীত। তাহলে আমরা এটা সংক্ষেপে লিখতে পারি টিকিট বা পাস ব্যতীত। আর 113 ধারা আমরা কি বলছি? 112 আর 13 স্যার প্রায় সেমই। 112 তো হইলে 68 ধারার বিধান লঙ্ঘন, আর 113 তেও বলছে ওইটাই, যে যথাযথ টিকিট বা পাস ব্যতীত ভ্রমণ করার শাস্তি। একই রকমের দুই ওটা আর কি। একটা হলো প্রতারণামূলক ভাবে, আর একটা 113 ধারা নিব হচ্ছে আমাদের যেই 69 ধারার বিধান আছে, 69 ধারার বিধান লঙ্ঘন করার শাস্তি। 69 ধারার বিধান আমাদের এখানে বলা হয়েছে সরাসরি যে এই টিকিট যে প্রদর্শন করা, এই টিকিট প্রদর্শন যদি না করে এবং টিকিট যদি ফেরত না দেয়, এই বিধান লঙ্ঘন করার শাস্তি হচ্ছে 113 ধারা। তো এই ছিল আমাদের, মনে করেন আজকের যেই ট্রিক্স ভিত্তিক যেই তিনটা ট্রিক্স ভিত্তিক 113 ক পর্যন্ত যে আলোচনা, একবারে ওই যে 113 ক সর্বশেষ যে ধারাটা, যেই শ্রেণী সেই শ্রেণী। আপনি শোভন চেয়ারের টিকিট কাটছেন, আপনি এসি চেয়ারে গেছেন, এক্ষেত্রে আপনাকে রেলওয়ে কর্তৃপক্ষ গাড়ি থেকে নামিয়েও দিতে পারবেন।
এই হচ্ছে আপনার রেলওয়ে আইনের মানে সার্বিক আলোচনা আজকে। কালকের আলোচনা খুবই ইজি হবে, কারণ আপনারা অলরেডি কিন্তু মূল পড়াশোনা শেষ, মূল বেসিক কনসেপ্ট গুলা শেষ। তো এখন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমি পিডিএফটা দেওয়ার পরে আর ওই রেকর্ডটা দেওয়ার পরে এটা দেখে আপনারা হোমওয়ার্কটা অন্ততপক্ষে সাবমিট করবেন। প্রত্যেক দিনের পড়া প্রতিদিনই আপনারা একটু কষ্ট করে সাবমিট করবেন, তাহলে আপনারা সবাই সফল কাম হইতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো ক্লাস আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম।